চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি চলচ্চিত্র নির্মাতা ওয়ালিদ আহমেদের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। বলছিলাম মেঘের কপাটের কথা, যেই চলচ্চিত্রটি GIFF 2023 অ্যাওয়ার্ডে তিনটা অ্যাওয়ার্ড পেয়েছেন, যার মধ্যে রাজ কাপুর অ্যাওয়ার্ডও রয়েছে এবং সেই সাথে USA-তে সুচিত্রা সেন অ্যাওয়ার্ড জয় করেছে এই চলচ্চিত্রটি। তো এই যে এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, একটু সেই অভিজ্ঞতাগুলো সম্পর্কে জানতে চাই। প্রথম অ্যাওয়ার্ডটা যখন ভারতে পাই আমরা তো চিন্তা করি ডিসেম্বরের 1 তারিখে আমাদের অনুষ্ঠান ছিল, ইনভাইট করেন ওনারা। আচ্ছা। তো আমাদের টেকনিক্যাল কিছু কাজের জন্য আমাদের আসলে আগেও পরামর্শ নেওয়া বা অনেক কিছু গোছানোর জন্য ভারতে যাওয়ার দরকার হয়েছিল। তো ভিসা করাই ছিল। ইনভাইটেশন যখন পেলাম আমি এবং আমার প্রোডিউসার সাথে নিয়ে গেলাম আমি ওনাকে। আমরা যাওয়ার পরে আমরা হলে গিয়ে আসলে বুঝতেই পারিনি যে আমরা আসলে অ্যাওয়ার্ড পাবো, কারণ নমিনেশন পেয়েছি, আমাদেরকে যেতে বলেছেন। আচ্ছা আচ্ছা। প্রথম যে আশা ছিল না, না ওরকম এক্সপেকটেশন ছিল না, কারণ সেখানে সাউথ ইন্ডিয়ান অনেকগুলো ফিল্ম ছিল, জার্মান থেকে ফিল্ম ছিল, রাশিয়া থেকে ফিল্ম ছিল, মানে ইউরোপের অনেকগুলো কান্ট্রি থেকে এসছে। সব মিলে এতগুলো দেশের মানুষ আসার পরে এতগুলো কান্ট্রি থেকে আমার একটু মনে হচ্ছিল যে না, আমরা হয়তো অ্যাটেন্ড করেছি, এটাই আমাদের জন্য অনেক ভালো লাগার। এবং বাংলা ভাষারও কি আরো চলচ্চিত্র ছিল? জি জি, বাংলা ভাষারও চলচ্চিত্র ছিল, আসামের চলচ্চিত্র ছিল। আচ্ছা। তো বিভিন্ন ভাষাভাষী চলচ্চিত্র ছিল। তো প্রথম যে অ্যাওয়ার্ডটা আমাদেরকে কল করে যে বেস্ট ফরেন ফিল্ম, সেটা পাওয়ার পরে তো আমার খুবই আনন্দিত হই আমরা। এবং কারণ অন্যান্য ভাষার বা রাশিয়া, জার্মান, ফ্রেঞ্চ এই ফিল্মগুলোকে পেছনে ফেলে বাংলাদেশের একটা চলচ্চিত্র যদি সেখানে বেস্ট ফরেন ফিল্ম হয়, তো সেটা আমরা পাই। তারপর আমরা খুব খুশি। একটু পরে আবার ডাকলেন, বললেন যে বেস্ট ডিরেক্টর, রাইট। সেটাও অনেক আনন্দের। তখন আরো অনেক বেশি উৎকণ্ঠা তৈরি হচ্ছে যে কি হচ্ছে, স্বপ্ন দেখছি না। তো দুইটা পেয়েছি, মোটামুটি অনেক অনেক খুশি আমরা। শেষমেশ বেস্ট 3টা ফিল্মকে রাজ কাপুর অ্যাওয়ার্ড দেওয়া হয় পুরো ইভেন্টে। প্রায় আমি যতটুকু জানি প্রায় 500-র মতো সিনেমা ওখানে জমা পড়েছিল, পুরো কান্ট্রি, ওয়ার্ল্ড ওয়াইড। তো সেখানে পরবর্তীতে রাজ কাপুর অ্যাওয়ার্ড আমরা পাই, এবং সেটা তো আসলে রাজ কাপুরের 100তম জন্মদিন উপলক্ষে এই অ্যাওয়ার্ডটা মানে প্রথম করলো ওনারা। আচ্ছা, প্রথম চালু করলেন, সেটা আমরা পেলাম। স্পিচ দিতে গেলাম, আমি খুব অল্প সময় ইংরেজিতে কথা বলেছি, বাকি সময়টা আমি বলেছি যে আমি কিছু অংশ বাংলায় বলবো, আমি বাংলা ভাষাকে আমি রিপ্রেজেন্ট করবো, আমার দেশের ভাষা, এবং এটা আর্কাইভে থাকুক। এবং সবাই খুব সুন্দরভাবে আমাদের স্বাগত জানিয়েছেন। একটা অ্যাওয়ার্ডের জন্য যখন একটা বাংলা চলচ্চিত্র দিলেন, বা হয়তো আরো কিছু অ্যাওয়ার্ডের জন্য হয়তো বিভিন্ন ফেস্টিভ্যালে এটাকে পাঠানো হয়েছিল, এই ক্ষেত্রে কি কোনো ব্যারিয়ার কাজ করে কি, যে বাংলা ভাষার চলচ্চিত্র যখন আমরা জমা দেই? না, ব্যারিয়ারটা এভাবে কাজ করে না। দেখেন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যেগুলো হয় সবগুলোতেই তো আপনাকে ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম আছে, বা আপনি অন্য ভাষা নিয়েও জমা দিতে পারবেন। যেমন আমরা যখন চাইনিজ, জাপানিজ মুভিগুলো দেখি, কোরিয়ান মুভি দেখি, আমরা তো আসলে সেই মুভিটাতে এক্সপার্ট না ওই ল্যাঙ্গুয়েজে, কিন্তু আমরা কিন্তু দেখেই বুঝতে পারি গল্প কি বলছে, ইমোশন কি বলছে, আর সাবটাইটেল সাথে দেয়া থাকে। তো আমার ফিল্মটা আমি জমা দেওয়ার পূর্বেই আমার সাবটাইটেল করা ছিল। তো আমি যদি বলি টেকনিক্যালি জমা দেওয়ার আগে অবশ্যই সাবটাইটেল সহ দিতে হবে, তাহলে পৃথিবীর যেখানেই আমি যাই যে কোনো জুরি বোর্ডই আমার মুভি দেখে বুঝতে পারবেন। যতটুকু বুঝবে না সাবটাইটেল দেখে নেবেন, আর বাকিটা তো মানে আমার চিত্রই কথা বলবে। যেমনটা USA-তে আমাদের যে অ্যাওয়ার্ড পেল সুচিত্রা সেন ফিল্ম ফেস্টিভ্যালে, আমাদের একজন আর্টিস্ট সিন্ডি রোলিং, তিনি সেরা অভিনেত্রী হয়েছেন। তো এটাও আমাদের দলগত অর্জন। আমাদের দেশে আমরা জানি যে চলচ্চিত্রে যখনই কোনো নতুন নায়ক বা বিশেষ করে নায়িকাদের যখন ইন্ট্রোডিউস করানো হয়, তখন কি হয় যে সেটা নিয়ে কিন্তু একটা আলোড়ন তৈরি হয়। আর সেখানে যখন তিনি বাঙালি নন, বা বলা যায় যে প্রবাসী বাঙালি, তাকে দেখলে বাঙালিদের মতো একটু কমই লাগে, তার ভাষা বলা সবকিছুতেই তাই। তো এই যে তাকে আপনি চলচ্চিত্রে নেয়া, এই ব্যাপারটা কেমন ছিল, কি ভাবনা থেকে আসলে নেয়া হলো? সিন্ডির ব্যাপারে যদি আমি বলি, আসলে তার জন্ম বাংলাদেশ, বাবা মা বাংলাদেশের, কিন্তু খুব ছোটবেলায় তিনি তার পৈতৃক সূত্রে, মানে বাবা যেহেতু ওখানে USA-তে কর্মসূত্রে গিয়েছেন, তো ওনারা পুরো পরিবারে চলে যান। তো তার স্কুলিং, পড়াশোনা সবকিছু তো USA-তে। মানে হঠাৎ করে ওর সাথে কথা বললে বোঝার উপায় নেই যে ও বাংলাদেশি। তো সেইটার একটা অ্যাডভান্টেজ আছে, একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা হচ্ছে যে ওকে ফরেন আর্টিস্ট হিসেবে ইজিলি
কাস্ট করানো যাবে। হ্যাঁ আবার যদি আমি বলি বাঙালি বানানোটা খুবই কঠিন হবে, কারণ তার ছোটবেলা থেকে বেড়ে ওঠা অ্যাকসেন্ট সবকিছু তো অন্য ল্যাঙ্গুয়েজে, ইংরেজিতে। তবে ওর কিছু ব্যাক স্টোরি আছে যেটা আমাকে অনুপ্রাণিত করেছে ওকে নেওয়ার জন্য। আচ্ছা। এবং তার অনেকগুলো ফিল্ম আছে কিন্তু বাংলাদেশের খুব পপুলার আইটেম সং ছিল আপনার কিস্তিমাতে বা আপনার ইয়েতে, এর আগেও ছিল মুসাফির, তারপরে চোরাবালি, সেখানেও তিনি আইটেম গান করেছেন। আচ্ছা। তারপরে কমন জেন্ডারে করেছেন কাজ। তো আমার ফিল্মে কাজ করার আগে তার কমন জেন্ডারে কাজ হয়েছে, চোরাবালিতে কাজ হয়েছে, কিস্তিমাতে হয়েছে, মুসাফিরে হয়েছে, সুপার হিরোতে হয়েছে, এবং এক একটা ফিল্মে আমি দেখেছি এক একটা শেডে কাজ করেছেন। যেমন মুসাফিরে ছিলেন ভিলেন, আচ্ছা, আবার আপনার সুপার হিরোতে ভিলেন, কিস্তিমাতে আইটেম গান করেছেন, মুসাফিরে আইটেম গান করেছেন, আবার উনি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা চলচ্চিত্র করেছেন যেটা দেশের বাইরে, সেখানে আবার একদম একটা ক্যারেক্টার ছিল, মানে মুক্তিযুদ্ধের সময় একটা হাউসওয়াইফের ক্যারেক্টার কি থাকে সেরকম। তো প্রোফাইলটা যখন আমি দেখি, মানে সবগুলো ভ্যারাইটি দেখে আমার মনে হচ্ছে আমার প্রজেক্টের জন্য আসলে তাকে নেওয়া যায়। আচ্ছা। কারণ সে কত্থক এক্সপার্ট, তারপরে হচ্ছে ব্রেক ডান্স পারে, তারপরে মার্শাল আর্ট পারেন। মোটামুটি আপনার যে যে স্কিল সেট গুলো প্রয়োজন ছিল সেগুলো আপনার মনে হয়েছে যে তার সাথে যায়। তার একটা ওয়ার্ল্ড ট্যুর ছিল পারফরম্যান্স নিয়ে, মানে পারফর্মিং নিয়ে সে ওয়ার্ল্ড ট্যুর করেছেন, পারফরমেন্স করেছেন বিশ্বের অনেকগুলো দেশে, 3 মাসের একটা ট্যুর ছিল সম্ভবত। তো এই সবকিছু মিলে আমার মনে হচ্ছে তাকে নেওয়াটা আমার জন্য খুব প্লাস পয়েন্ট হবে। এবারে যদি আপনার পরের অর্থাৎ দ্বিতীয় চলচ্চিত্রে ফেরা যাক, জীবনের খেলা। এই জীবনের খেলা বানানোর ক্ষেত্রে কি একটু অতিরিক্ত চাপ অনুভূত হচ্ছে যে প্রথম চলচ্চিত্রে এরকম হিট হয়েছে, এবার দ্বিতীয়টা যদি না হয়, এমন একটা শঙ্কা কি কাজ করছে? দেখেন, হিট ফ্লপের ব্যাপারটা নিয়ে আমি চাপ অনুভব করতেই চাই না। আমি আমার সিনেমাকে হিট বা ফ্লপ আমি বলতে চাই না। খুবই ভালো। কিন্তু চাপ বলতে একটা চাপ আছে, সেটা হচ্ছে যে মেঘের কপাট যখন আমি করি, সেখানে প্রথম সিনেমা, প্রথম হিসেবে সবাই অনেক কিছু ওভারলুক করবেন, বলবেন যে হ্যাঁ এটা প্রথম সিনেমা, ওর মতো একটা ল্যাঙ্গুয়েজে বলার চেষ্টা করেছে। পরের সিনেমাতে কিন্তু প্রথম বলার সুযোগ নেই, পরের সিনেমাতে এক্সপেকটেশন এটার থেকে অবশ্যই একটু বেটার, এবং এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, তাহলে তোমারটা তো ইন্টারন্যাশনালি অনেকগুলো অ্যাওয়ার্ড পেলো, এখানে তুমি কি দেখাবে, সেই চাপটা কাজ করছে। এবং সেক্ষেত্রে আমি অন্যভাবে প্রস্তুতি নিচ্ছি, এটা তো অবশ্যই একটু চাপ কাজ করবেই। জীবনের খেলার গল্পটা আমরা শুনেছি যে এটা একটু অ্যাকশন ধর্মী একটা চলচ্চিত্র হতে যাচ্ছে, এটার গল্পটা সম্পর্কে যদি একটু শুনি যে কেন অ্যাকশন ধর্মী চলচ্চিত্র বানানোর সিদ্ধান্ত নিলেন? মেঘের কপাটটা করেছি মূলত অনেক বেশি মিউজিক, ইমোশন এবং মানে ফ্যামিলি ড্রামা ছিল মেঘের কপাটে, মানে প্রেম এবং পারিবারিক গল্প। কিন্তু জীবনের খেলাতে এসে মনে হলো যে দর্শক যেভাবে এখন ব্যস্ত, আমার শিল্প সাহিত্য সবকিছু মিলিয়ে যেই সিনেমাগুলো হয়, গান অনেক সুন্দর, এগুলোর জন্য কিন্তু একটু সময় দেওয়া দরকার, মানে সময় নিয়ে ধীরে সুস্থে দেখবেন। আমার মনে হচ্ছে এই ক্যাটাগরিটা আমি একটু পরে আবার করব। আমি একটা একটু খুব সফট রোমান্টিক করেছি, পরেরটা আমি একটু অ্যাকশন করি, তাহলে দুটো সিনেমা পাশাপাশি একটা একটু ভ্যারাইটিটা বোঝা যাবে। এই জন্যই মূলত জীবনের খেলা অন্য ডিজাইনে করা। আরেকটা কারণ হচ্ছে জীবনের খেলার আমার কাছে মনে হচ্ছে এই গল্পটা আমার আগেই ছিল, মাথায় ছিল অনেকদিন ধরে, কিন্তু তখন ভাবছিলাম যে এটা করার প্রপার টাইমটা কখন হয়। মেঘের কপাট করার পরে আমার মনে হচ্ছে এখন করা যায়। এত অ্যাকশন হিরো আছে আমাদের দেশে এবং এত অভিনেতা আছে, তার মধ্যে আপনি কেন সজল, আমরা জানি যে তিনি অনেক গুণী একজন অভিনেতা, তাকেই কেন বেছে নিলেন এই চরিত্রের জন্য, কেন্দ্রীয় চরিত্রের জন্য? সজলের সাথে আমার এর আগে কাজ হয়েছে, টিভি মানে ফিকশনে কাজ হয়েছে, কিন্তু ওনার আপনি রিসেন্ট টাইম ওনার কাজগুলো দেখবেন, উনি আমার কাছে মনে হচ্ছে উনি একটু ভাঙার চেষ্টা করছেন। উনি অলরেডি ভেঙে চুরে অনেক কিছু করেছেন। কিছু ওয়েব সিরিজে আমি ওনাকে দেখেছি, ওনার যেই সব ক্যারেক্টার উনি চয়েস করেছেন, যেসব স্ক্রিপ্টে কাজ করেছেন, এটা অবশ্যই এই সজলকে আমি নিজেও কল্পনা করিনি। এবং যখন আমরা মিটিং করি এর আগে, আমার ওনার সাথে ফিল্ম নিয়ে কথা হয় আমার মেঘের কপাটের আগে, আমরা একটা ভাবছিলাম ভাই আমরা একটা কাজ করব, তখনও গল্প সেট হয়নি। পরবর্তীতে মেঘের কপাট করার পর আমরা যখন আবার বসি এবং গল্পটা আমি শোনাই, উনি সাথে সাথে রাজি হয়ে গেলেন যে হ্যাঁ এরকম একটা করা যায়, এটার জন্য লাগলে আমি প্রিপারেশন নিব, আমি লাগলে কয়েক মাস আমি অন্যান্য কাজ বন্ধ করে এটা করব। এই যে একটা ডেডিকেশন, এটা আমার কাছে মনে হচ্ছে আমি সজলের কাছ থেকে পাবো। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে উনি
লাস্ট অনেকগুলো ক্যারেক্টারে অনেকগুলো শেডে নিজেকে এনেছেন। এটা আসলে সচরাচর সব আর্টিস্টের মধ্যে পাওয়া যায় না। চলচ্চিত্র নির্মাতা হয়ে ওঠা ব্যাপারটা কিন্তু এতটা সহজ না। আমি যতদূর জানি আপনি একটু একটু করে এই যে চলচ্চিত্রের সেটে যে একটু সময় কাটানো, একজন ডিরেক্টরের সাথে যোগাযোগ করে তার শুটিংয়ে একটু সময় দেয়া দিনের পর দিন, সেই সাথে একটু এডিটিং, সাউন্ড শেখা, কালার শেখা, সবকিছু, এবং একজন রেডিও জকি হিসেবে আপনার একটা জার্নি আছে। তো সবকিছু মিলে আপনি একটু একটু করে কিন্তু বছরের পর বছর ধরে নিজেকে তৈরি করেছেন একজন নির্মাতা হিসেবে। তো সেই যাত্রাটা কেমন ছিল? তখন কি আসলে একজন চলচ্চিত্র নির্মাতাই হব এটা ভেবেই কি আপনি আসলে শুরু করেছিলেন? না, আমি একদম ডে ওয়ানে যদি বলি আমি চলচ্চিত্র নির্মাতাই হব সেটা আমি চিন্তা করিনি, কিন্তু শিল্প মাধ্যম আমাকে টানতো। যেমন আমার যদি একদম মিডিয়ার শুরুটা বলি, আমার মিউজিক থেকে জার্নি শুরু, গান দিয়ে। আমি গান লিখতাম, আমাদের ছোটবেলায় ব্যান্ড ছিল, স্কুল লাইফে ব্যান্ড ছিল। আমি যদি মিডিয়ার স্টার্টিং বলি, তো স্কুল লাইফের ব্যান্ড তো আর পরবর্তীতে আমরা রান করিনি, স্কুলেই শেষ। পরবর্তীতে যখন ইউনিভার্সিটিতে উঠলাম তখন রেডিও জকির অফার এলো, রেডিও জকি হিসেবে জয়েন করলাম, পাশাপাশি গান লিখতাম। তো মিউজিকের সাথে একটা যোগাযোগ হলো, মিউজিক একটা সিনেমার একটা অংশ। একদম রেডিও জকি যখন হচ্ছে তখন প্রচুর গেস্ট আসছে, সাক্ষাৎকার নিচ্ছি, অডিও নাটক হচ্ছে, আমাদের রেডিওতে নাটক হয়, সেগুলো স্ক্রিপ্ট লিখছি, সেগুলো নাটক তৈরি করছি, সেটা আরো বেশি চ্যালেঞ্জিং, স্ক্রিপ্টিং। তো অডিও নাটক করার ফলে কিন্তু আমরা পুরো একটা নাটক তৈরি করে ফেললাম, বা ছোট একটা সিনেমাই বানালাম যেটা অডিওতে যাচ্ছে, সেটা আরো কঠিন। ক্যারেক্টারকে গল্পে মুখাভিনয় মানে কণ্ঠ অভিনয় করতে হয়। সেটা করতে করতেই আমার ওইদিকে একটা হাতে খড়ি হলো। পরবর্তীতে যখন সেলিব্রিটিতে ইন্টারভিউ নিচ্ছিলাম, আসা যাওয়া হচ্ছিল, তখন মনে হলো যে কিছু স্কিল এখনো আমার বাকি। যেমন আমি ভিডিও এডিটিং পারি না, তো আমি যদি একটা ফিল্ম বানাই বা নাটক বানাই, আমি আসলে ভুলটাই ধরতে পারবো না। আমার একটা অভ্যাস হচ্ছে, আমি যেটা করতে চাই সেটা আমি একটু লার্ন আগে করে তারপরে আমি নামতে চাই। পরবর্তীতে আমি গ্রাফিক্স ডিজাইন শিখি, ভিডিও এডিটিং শিখি, যতগুলো পার্ট আমার দরকার। আমি ইভেন সাউন্ড এডিটিং শিখি, আমি সাউন্ডে কাজ করি, রেকর্ডিস্ট হিসেবেও আমি জব করেছি কিছুদিন শেখার জন্য। সো একটা লম্বা সময় আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ করেছি। আচ্ছা, ওটাই তো ছিল আসলে নির্মাতা হওয়ার প্রস্তুতি। তখন নির্মাতা হওয়ার ওই মানে ইচ্ছাই ছিল, এবং সেটা মনের মধ্যে ছিল। আমি এগুলো শেষ করার পরে আমি নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করব। আচ্ছা, পরবর্তীতে যখন সবগুলো শেখা শেষ হলো, আমি কিন্তু তখন বিজ্ঞাপন নির্মাণ করি ছোট করে। যেহেতু বিজ্ঞাপনটা অনেক শর্ট টাইম, আমি কিছু মিউজিক ভিডিও করি, কিছু শর্ট ফিল্মও করি। এগুলো করে আমি ওটার উপর একটা এক্সপেরিমেন্ট করলাম, আমার শুটের ডিজাইনটা কেমন হচ্ছে, নিজের দক্ষতাটাকে যাচাই বাছাই করে নেয়া। ইভেন দো আমার মনে আছে, আমি এক বড় ভাই শুটিং করছেন, আমি যে এই কাজগুলো পারি আমি কিছুই বলি না, আমি বলছি ভাই আমি শুটিং দেখতে যাব। আচ্ছা, কি হিসেবে যাবে? বলে যে কোনো একটা পার্টে আমি সহযোগিতা করতে চাই, আমাকে নিয়ে নেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে। বলে তোমার পেমেন্ট কত? এই আমি কিচ্ছু লাগবে না, আমি শুধু যেতে চাই, আমি হেল্প করব, থাকতে চাই, সাথে থাকতে চাই। তা আমি ওখানে গেলাম, যাওয়ার পরে আমাকে বললো টিম তো সেট, তুমি তো এক্সট্রা, হঠাৎ করে এসছো, তুমি ওই মালামালের গাড়িতে চলে যাও। ট্রাকের উপর চলে গেলাম। হ্যাঁ, শীতের দিনে, যেহেতু মানে সব সেট ওদের, মাইক্রোতে তো ওদের লোকজন। তো আমাকে বললো ওই মালামাল যে গাড়িতে যাচ্ছে, ক্যামেরা, লাইট এবং ট্রলি, ওই ট্রাকে করে যেতে পারো। তো ওখানে কিছু স্টাফ ছিল, ক্রু ছিল, আমি ওদের সাথে গিয়ে ওই ট্রাকে বসি। বসার জায়গা হচ্ছে ওই আমাদের ট্রলির পাইপ, ওটার উপরে বসে বসে আমরা শালবনের ভেতরে গেলাম, সিনেমা শুটিং হলো, সারাদিন কাজ করলাম। আমি ওখানে 5-6 দিন কাজ করেছি টানা। পরবর্তীতে যখন এন্ট্রি হলো, নাম লিস্ট করলো, পেমেন্ট দিবে, আমি পেমেন্টের নাম এন্ট্রি করলাম না। আমি বললাম না, আমার নাম, আমি আসলে শিখতে এসেছি, শেখাটা আমার মুখ্য। মানে আমি আসলে চাইছিলাম না যে আমি ওই সেটে, তো আমি জানি যে আমার আসলে লার্নিং এর জায়গা, সেটা তো আমার প্রফেশন না, তো আমি আসলে সেটা চাই না। রাইট। তো পরে চলে এলাম, এরকম করে অনেক জায়গায় আমি কিন্তু মানে ইয়ে করেছি, মানে পদচারণ আমার হয়েছে। আমরা আড্ডা দিতে দিতে তো আসলে অনেকটা সময় পেরিয়ে এলাম, এবং এখন মনে হচ্ছে যে আড্ডা আরো অনেকক্ষণ দেয়া সম্ভব, কিন্তু সময় বলছে বিদায় নিতেই হবে। তাই আপনার জীবনের খেলা যে চলচ্চিত্রটি সামনে আসতে চলেছে, আমরা অনেক অনেক আশা রাখি এবং শুভকামনা জানাতে চাই সেই চলচ্চিত্রটি যেন মেঘের কপাটকেও ছাড়িয়ে যায়, সেই প্রত্যাশা থাকবে, সেই শুভকামনা থাকবে। এবং একদম অনুষ্ঠানের শেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। বাংলা ভিশনকে ধন্যবাদ। আর দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, আমাদের যারা দর্শক আছেন তারা বাংলা সিনেমাকে যেভাবে এখন দেখছেন, ভালোবাসছেন, আগেও ভালোবেসেছেন,
আমি মনে করি সেই ধারাটা অব্যাহত রাখবেন। আমরা আরো নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য অনুপ্রাণিত হব। আপনার জন্য শুভকামনা তো থাকবেই, এবং আজকে আমাদের এই আয়োজনে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। দার্শনিক ও সাহিত্যিক সর্দার ফজলুল করিমের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, জীবনবোধে উদ্বুদ্ধ হওয়াটা একান্ত জরুরি। তা না হলে পরে অপরজন কিভাবে আমার কাছ থেকে উদ্বুদ্ধ হবে? মানুষ পরস্পর একসঙ্গে বাস করে অপরের কাছ থেকে উদ্বুদ্ধ হওয়ার আশায়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।